মব করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। জমিয়তে উলামার সাথে সমঝোতা, তারেক রহমানের সংবর্ধনায় 50 লাখ লোক সমাগমের আশা। নয়াদিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের সাথে ধস্তাধস্তি। ঢাকায় প্রণয় ভার্মাকে তলব, সহিংসতার ঘটনা তদন্তের আহ্বান। দেশে ক্রান্তিলগ্নে দায়িত্ব পালনে ব্যর্থ হবার সুযোগ নেই, মন্তব্য সিএসি। নির্বাচনে পুলিশের উপর আস্থা রাখার আহ্বান আইজিপির। টিএফআই সেলে নির্যাতন ও গুমের মামলায় শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী ট্রানজিশন পিরিয়ডে দেশকে অস্থিতিশীল করার জন্য ভয়ঙ্করভাবে অপচেষ্টা করছে, যার কারণে শহীদ ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সাথে রাজনৈতিক সমঝোতা বিষয়ক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, সবার প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার এই কয়েকটা মাসে তাদের সর্বোচ্চ যোগ্যতার পরিচয় দেবে, কিন্তু সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে আরও সচেতন ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ভয়াবহ ফ্যাসিস্ট দেশের সব কাঠামো ভেঙে দিয়েছিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা হাসিনা সরিয়ে দিয়েছিল, বিএনপি সেটি পুনর্বহাল করবে। এ সময় নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তে উলামার সাথে বিএনপির সমঝোতার কথা জানান মির্জা ফখরুল। যেসব আসনে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না বলেও জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে, আমাদের জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা সবাই করছি। কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি মহল, তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার। তারেক রহমানের সংবর্ধনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী 25 ডিসেম্বর তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে, অর্ধ কোটিরও বেশি মানুষ হবে বলেও প্রত্যাশা করেন তিনি। দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দল থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার নিরাপত্তা নিয়ে আন্তরিক। তিনি জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে আগে সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন, পরে এভার কেয়ারে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে, চূড়ান্ত হওয়ার পথে। 17 বছর পর আসছে জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক, তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর 300 ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক। দর্শক, আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে সেখানে। সৈকত, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে মঞ্চ তৈরির কাজের অগ্রগতির বিষয়ে আমাদের জানাবেন।
মিথিলা, সময় যত শেষ হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশ অভ্যর্থনা জানানোর জন্য বিএনপির পক্ষ থেকে যে 300 ফিটের যে মঞ্চটি তৈরি হচ্ছে সেটা কিন্তু দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। আমরা দুপুরে যখন শুনছিলাম বিএনপির নেতাদের পক্ষ থেকে কতক্ষণ পর্যন্ত লাগতে পারে বা সকালে যে অবস্থা দেখেছি এখন কিন্তু তার থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। যদিও বিএনপির থেকে বলা হয়েছে আগামীকালকের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে এই মঞ্চ তৈরি কাজটি, এবং সেইভাবেই কিন্তু কাজ আগাচ্ছে। এবং প্রায় 20-30 জন যে মঞ্চ তৈরির যে যারা কর্মী রয়েছেন, শ্রমিক, তারা কিন্তু দ্রুত গতিতে কাজ চালাচ্ছে। আর এর বাইরে এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। বিএনপির যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন তারা এসেছেন, এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা বারবার আসছেন এবং সবকিছু তদারকি করছেন, এবং যাদের একে এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা তো নির্বিঘ্নভাবে সে দায়িত্ব পালন করছেন। এর বাইরে যে বিষয়টি বলবো যে নেতাকর্মী যারা দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, রাজধানীর বিভিন্ন ওয়ার্ড বা মহানগরের নেতাকর্মী সবাই কিন্তু আসছে। সবার মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা, যেহেতু তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসছেন এবং সেই অপেক্ষায় তারা করছেন। যদিও মাঝখানে একটি দিন রয়েছে আগামীকাল 24 তারিখ, এরপরে 25 তারিখে তিনি বাংলাদেশে ল্যান্ড করবেন এবং বিমানবন্দর থেকে সোজা তিনি এই 300 ফিটের যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেখানে তিনি চলে আসবেন। এখানে তিনি এই বিএনপি নেতাকর্মী বা জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এরপরে তিনি তার মা, বিএনপি চেয়ারপারসন, অসুস্থ 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, তাকে দেখতে যাবেন। এমনটাই আমরা যতদূর পারি জানতে পেরেছি। এবং সব দেখাচ্ছি মিথিলা যে এই মঞ্চের সামনে কিন্তু অনেক নেতাকর্মী উপস্থিতি রয়েছে, এবং সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু ততই বাড়তেছে, এবং সব বয়সের মানুষই বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা আসছেন এবং তারা ছবি তুলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন। এবং এই দর্শক বা এই যে যারা আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন আর কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। দিল্লিতে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়েছে উগ্র হিন্দুত্ববাদী দলের নেতাকর্মীরা। ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ টানাপোড়েনের মধ্যে মঙ্গলবার সকাল থেকে দিল্লিতে চাপা উত্তেজনা ছিল। এর জেরে 3 স্তরের নিরাপত্তা বলয় ঘিরে ফেলা হয় বাংলাদেশের হাইকমিশন চত্বর। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে বসানো হয় পুলিশ ব্যারিকেড। বেলা বাড়লে হাইকমিশনের বাইরে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকে। বাংলাদেশ সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেয় বিক্ষোভধরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। বিক্ষুব্ধদের দাবি, বাংলাদেশে হিন্দুদের হত্যা ও ধর্ষণ করা হলেও রামকৃষ্ণের ভূমি ভারতে কেউই হত্যার শিকার হন না। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দু জাগরণ মঞ্চ ও বজরং দল। এর আগে দীপু হত্যার প্রতিবাদে শনিবার রাতে নয়াদিল্লির বাংলাদেশি হাইকমিশনে হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা। হত্যার হুমকি দেয়া হয় হাইকমিশনারকে। সোমবার বিক্ষোভ হয়েছে কলকাতায় পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে দেশটিতে বাংলাদেশের মিশনে হামলা চেষ্টার নিন্দা ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে। একই সাথে নয়াদিল্লি, শিলিগুড়ি সহ অন্যান্য মিশনগুলোতে এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে তা নিশ্চিতে নিরাপত্তা জোরদারের আহ্বানও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে সকাল 9:55 ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে যান বলে জানা গেছে। পরবর্তী বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয় এবং নিরাপত্তা জোরদারের কথা বলা হয়। 20 তারিখ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদীদের হামলা চেষ্টা এবং 22 তারিখ শিলিগুড়িতে বাংলাদেশ মিশনে ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা এবং ভীতি প্রদর্শন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়। বলা হয়, এসব ঘটনা কূটনীতিকদের শুধু নিরাপত্তায় বিঘ্নিত করে না, বরং একই সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তি ও সহনশীলতা নষ্ট করে। আইনের শাসন নিশ্চিত করতে ডিসিএসপিদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। সকালে রাজধানীর আগরগাঁও নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এএমএম নাসির উদ্দিন। সিসি বলেন,
আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান এই নির্বাচনের মাধ্যমে। আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে ইসি আবারও বলেন, আইন সবার জন্য সমান, কোনো অপরাধীকে ছাড় দেবেন না। যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না বলে মন্তব্য করেন সিসি। এদিকে শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশের উপর ইসিকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আইজিপি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৪৬,৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প 5টি এবং 3টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 22টি প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, দিনাজপুর স্থলবন্দরের সংযোগ সড়ক সহ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের 5টি প্রকল্প। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 5টি, কৃষি, ধর্ম ও গৃহ মন্ত্রণালয়ের 1টি করে প্রকল্পের অনুমোদন দেয় একনেক। আওয়ামী লীগের 1.5 দশকের শাসন আমলে 14 জনকে গুমের পর টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। আগামী 21 জানুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলায় 17 আসামির মধ্যে গ্রেফতার থাকা 10 সেনা কর্মকর্তার উপস্থিতিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গ্রেফতার থাকা সেনা কর্মকর্তারা হলেন 4 জন ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান ও মোহাম্মদ মাহবুব আলম, 3 জন কর্নেল KM আজাদ, আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান। এছাড়া 3 জন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, সাইফুল ইসলাম সুমন ও মোহাম্মদ সারোয়ার বিন কাশেম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।